চারিদিকে মঞ্চটা এত অন্ধকার হয়ে গেল কেন? স্বাধীনতা দিবসে হে আমার দুর্ভাগা দৃষ্টি করে আমি আমি সত্যি অনেক অনেক ধন্য হয়েছি গো মা, আমি অনেক ধন্য হয়েছি। তাই তাই আমি আমি তাকে এই বলে না বলে আমি জানালাম। শুনেছিলাম তবে মাহাপুর স্বামী বলেছিলেন এই যাত্রা সংস্থায় নাকি লোকশিক্ষা হয়। তা আজকের এই সমাজের কাছে ওই অন্ধকার দিকগুলো ধরে এমন সুন্দর তুমি অভিনয় করেছো, আমি মুগ্ধ হয়ে গেছি মা, অপূর্ব অসাধারণ। তাই আমি চাই এই যাত্রা নাটক এইভাবে প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যেন হয়। আর এখন ওই প্রভাবশালী নেতারা বিবেককে বন্দী করে রেখেছে, স্বাধীনতা ছিনিমিনি খেয়েছে, আর আসলে ছি 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 একা ঠিক নয়। তাই আমি বলছি এই যাত্রা নাটক শুধু এখানে নয়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এই শিক্ষামূলক নাটক হয়ে থাকে। মঞ্চের আলো এইভাবে হঠাৎ অন্ধকার হয়ে গেল কেন? তার মানে এবার তোমার নাটক শেষ মামারে, এবার শুরু হবে রত্নাকর রায়ের নাটক। আমি রত্নাকর, তবে আমি পাগলিকে নয়, আমি আধুনিক মির্জাফর। হ্যাঁ, আমার মতো প্রভাবশালী নেতাদের এই নেতাদের অভিনয় করে যেমন আমাদের প্রসক্ত খুলে দিতে চাইছ, ঠিক ঠিক তেমনি করে আমি খুলে নেব তোমার ওই যৌবনের অভিনয়। Yes, 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 yes. Yes, এই কোন ফার্মের অ্যাকশন এখন আপাতত কয়েক ঘন্টা ওর জ্ঞান ফেরবে না। তুই তোদের একটা কাজ কর, তুই ওকে আমার এই গোপন পালনে নিয়ে যা। তোর ওখানে আমি ওর বাপটাকে একটু ফোন করে বলে ওকে আমার গোপন পালনে নিয়ে যাবে, নিয়ে যা। হ্যালো 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 মাস্টার মশাই, আমি রত্নাকর বলছি। রত্নাকর আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে মাস্টার মশাই, আপনি আমি শুধু যদি পারুন আমি হসপিটালে চলে এসেছি মাস্টার মশাই, মানে আগে ওকে বাজারে যাবে না মাস্টার মশাই, আগে ওকে বাজারে যাবে। তবে আমি ভালো আমি কিন্তু আখি যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে আখিকে ওরা হাসপাতালে না নিয়ে গেল দেখলে আনলো কেন? এই হাসপাতালে যে আমার এই পদর ঘরটা আপনার মেয়ের জন্য অনেক নিরাপদ মাস্টার মশাই, তাই তো আমি আপনার মেয়েকে হাসপাতালে না নিয়ে গিয়ে আমি আমার এই গোপন বাংলো নিয়ে এসেছি। আমার মেয়ে কি হয়েছিল? কিছু হয়নি মাস্টার মশাই, কিছু হয় শুধু আপনার এই আদর্শের দুষ্টি স্বাস্থ্যবাদী করবো বলে আপনাকে মেয়েকে আমি এখানে বলে এনেছে। কোথায় আমার মেয়ে? দেখবেন, তবে দেখুন ওই দেখুন আপনার মেয়ে।
অবশ্যই আমি আপনাকে কখনো আমার শত্রু বলে ভাবিনি। আর আর আমি ভবিষ্যতে ভাববো না মাস্টারমশাই। শুধু দয়া করে আপনি আমার নামে যে ওই থানায় কেসগুলো করেছেন দয়া করে মুক্ত করে দিন। স্কুল পরিচালনা সমিতির হেডম্যান সরকারি অনুদান আসার জন্য সরকারি মোটর আপনি আশ্বাস করেছেন। প্রধান শিক্ষক সেটা দুর্নীতির আমি প্রতিবাদ করে আমার কর্তব্য। এই নিজের পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য নিজের সুরক্ষা দেওয়ার জন্য আপনি কি আপনার মেয়ের জন্য দাবি করবেন মাস্টারমশাই? এই কেন খামোখা ঝামেলা করছেন? যান যান ওই কেসগুলো আপনি তুলে নিন। আমি আপনার বাড়িতে মোটামুটি কৌশল একটা পাঠিয়ে দেবো। আপনি ভুল করছেন। আদেশ সমাজের এই আদেশ সমাজের আদেশ সত্য নয় যে আপনি তাকে অতি সহজে কিনে ফেলতে পারবেন। জানি জানি আদর্শ মাস্টার জানি। আর সেই জন্যই তো তোমার ওই আদর্শকে ভেঙে টুকরো টুকরো করবো বলে তোমার মেয়েকে আমি এখানে তুলে এনেছি। এবার বলো মাস্টার, তুমি কাকে বাঁচাবে? তোমার আদর্শ লাগে তোমার মেয়ের ইচ্ছা। ভয় পাশে রে মা, একদম ভয় পাশে, বরং প্রতিবাদ কর। এদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়া। আর আমি পুলিশে খবর দিতে চললাম। আপনাকে আর কষ্ট করে পুলিশের কাছে আসতে হবে না মাস্টার মশাই, কারণ অপরাধের আসবে আমি নিজে এখানে চলে এলাম। প্রেসিডেন্ট অফিসার, এই দেখুন না রত্নাকর রায় আমার মেয়েকে জোর করে এখানে তুলে এনেছে। আপনি ওকে অ্যারেস্ট করুন অফিসার, ওকে অ্যারেস্ট করুন। নিশ্চয় করবো। শুধু ওই কিডন্যাপের ধারাই নয়, সঙ্গে রেপ, গ্যাংরেপ, অ্যাটেম্পট টু মার্ডার সব একসঙ্গে জুড়ে দেবো। তার আগে ঘটনাগুলো তো আমার সামনে ঘটুক, আমি একটু নিজের চোখে দেখি। কি বলেন রত্নাকর ভাই? বাহ বাহ, চমৎকার। যে পুলিশ কিনা ক্রিমিনালের হাতে হাত মেলানোর কর্তব্য, সেই পুলিশ কিনা ক্রিমিনাল সে হাত মেলাচ্ছে। এর প্রতিকার চাইতে আমি আদালতে যাবো। সেই আদালতে ধরে আমি প্রমাণ করে দেবো যে আদর্শ মাস্টার স্কুল উন্নয়নের সমস্ত টাকাটাই আত্মসাৎ করেছে। কি বললেন? হ্যাঁ, এবং এই সমাজসেবী রত্নাকর রায় তার প্রতিবাদ করেছিল বলে এই রত্নাকর রায় তার এই দুশ্চরিত্র মেয়েটাকে দিয়ে তার সম্মান আনের চেষ্টা করতো। ওইদিকে বাবার আদর্শ বলে হবে, আর এখানে বলে হবে। স্টপ স্টপ, তোকে একেবারে স্টপ। বেশি ফকিং করলে একেবারে সত্যটাকে এখানে চেক করবে। ওই মাথায় কেক মেরে একেবারে লাগাবে। আমি হলাম থানার বড় বাবু। এই নিধিরাম এই থানার কনস্টেবল থেকে একেবারে ছোট বাবু, সেজ বাবু, মেজ বাবু, আর সব বাবুই আমার ভাই একেবারে মানে হারাহারি আর আমাকে
গুলামি শুরু করেছে। আবার এই মেজ বাবুটা আমার পাড়া ভাতে ছাই দিতে আসে। দেখি নিধু, তুই আমার থানায় এসে ভণ্ডামি শুরু করেছিস? ভান্ডামি নাই স্যার, মানে আমি অ্যাক্টিং করছি, অ্যাক্টিং মানে অভিনয় অভিনয়? হ্যাঁ স্যার। এই বছরে ওই দুঃখ বুঝতে ওই আমাদের গ্রামে ওই যাত্রা পালাটায় ওই অভিনয় আমি একটা পুলিশের রোল করছি। এই জায়গায় তুই পুলিশের রোল করবি? দেখেন এই ক্রিয়াকে ওই স্যার, ওই পুলিশের মেজাজে তাই তো আসো। ওই দেখেন না ওই পনের কাজ সেদিন ছিল যখন ওই রাস্তায় কুত্তার মতো মাঝে মাঝে ওই পাবলিকদের সঙ্গ দেয়, যেন মনে হয় ওই অসিত ঠাকুর দাদা। হ্যাঁ, তা যা বলেছিস, কিন্তু তুই এই ড্রেসটা কোথায় পেলি? ওই বড় বাবু ঠিক কাজী মানে ট্রান্সফার হয়েছিল, তাই এই ইনি কান্নাটা ভুল করে ফেলে দিয়ে গেছে স্যার। আরে গাধা, এটা ইউনিফর্ম নয়, এটা ইউনিফর্ম। ঠিক বলেছ, এই ইউনিফর্মটা ওই ভুল করে গেছে, তাই আমি এটা পরে আমার রাস্তাল চাষে ফেলি। আরে এটা রিহার্সাল নয়, এটা রিহার্সাল। না জেনে বুঝে তুই এমন ভুলভাল উচ্চারণ করবি কেন? এই যে স্যার কি আইন করবে স্যার, ওই পুজোর তো মাঝে মাঝে চিন্ত হয়ে ছুয়ার ইচ্ছে হয় না। তাই বলে তুই ভুলভাল উচ্চারণ করবি? আরে শিক্ষিত আর এই মূর্খ তফাৎ তো আছে স্যার। এই যেমন ধরুন না ওই একই কথা আপনি বললে একেবারে দেখতে লাগে ঝাঁকাস করে ফাটাফাটি, আর আমি বললে একেবারে মনে হবে যেন ওই হইলাস বলে নাকি। আর ওই আপনার রান্নাঘর থেকে ওই বেরোলে তার খাবারের স্বাদ হবে স্যার আলাদা, আর ওই আমার রান্নাঘর থেকে বেরোলে তার স্বাদ হবে যে স্যার আলাদা। তাহলে তাহলে ভাষাটা এক হবে কি করে স্যার? ও তোরে আমল তাবল কথা শুনে না আমার এই মাথা ঘুরিয়ে যায়। যা বেশ, এই তোর এই ভণ্ডামি কয়েকটা দিন বন্ধ রাখ। এই থানায় দু একদিনের মধ্যে নতুন ওসি ম্যাডাম আসবে, ওনার সামনে যদি তুই কিছু উল্টা পাল্টা বলেছিস তো। হ্যালো, সাব ইন্সপেক্টর সিদ্ধার্থ গাঙ্গুলি বলছি। একটা যুবতী মহিলাকে তিনচারজন মিলে ধর্ষণ করেছে। আরে মহিলা কি বেঁচে আছে না মারা গেছে? ও অজ্ঞান হয়ে গেছে। আরে বাবা না না, হসপিটালে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, ওতে আমাদের আরো ঝামেলা বাড়বে। ওই মহিলা যদি বেঁচে যায় আবার নতুন করে কেস সাজাতে হবে, এত ঝামেলার কোনো দরকার নেই। তার যে এক কাজ করো, ওই মহিলার গায়ে কেরোসিন তেল ঢেলে ওকে আগুন জ্বালিয়ে দাও। চমৎকার চমৎকার। যে পুলিশের ওই অসহায় নির্যাতিতদের সুবিচার পাইয়ে দেওয়ার কথা, আর সেই পুলিশ সচেতন হয়ে সেই পুলিশের পোশাক পরে সে কিনা একজন অত্যাচারী মহিলাকে পুড়িয়ে দেওয়ার পরামর্শ দিচ্ছেন আপনি। বেশি বাতেলা জ্বললে থানার মধ্যে হাবিস। আর একটা বাজে কথা বলে আমি কিন্তু আপনাকে ওই থানার ইন্সপেক্টর ঈশানী সরকার। আমি আপনাকে চিনতে পারিনি, আপনি কিভাবে চলে আসবেন? এইভাবে হঠাৎ করে চলে গেলে আপনাদের আসল চরিত্রটা আমি চিনতাম কেমন করে জানতাম? যে আইনের রক্ষক হয়ে একজন মরণাপন্ন নারীকে পুড়িয়ে মারার, বাঁচানোর বদলে পুড়িয়ে মারার পরামর্শ দিচ্ছেন। না না ম্যাডাম, আপনি ঠিক বুঝতে পারছেন না, আমি তো রসিকতা করে। আপনার ওই
হ্যালো, হ্যাঁ ইন্সপেক্টর সত্যপ্রকাশ গাঙ্গুলি বলছি। ওই মহিলাটি জ্ঞান ফিরেছে? কি মুশকিল, এখনো জ্ঞান ফিরেনি? আর তোমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মজা দেখছো? আরে হসপিটালে নিয়ে যাও, জ্ঞান ফিরাও, কুইক কুইক। এই যে ইয়েস, আপনাকে বলছি। আপনি আপনি এমন জোকারের মধ্যে বসে পড়ে দাঁড়িয়েছেন কেন? বাড়িও Madam, I did not. I this servant. I nothing. Please, but something. যা বলবার আপনি বাংলায় বলুন। বলছি আমি এখানকার রান্নার আরে সব বাবুদের আই ফরমাস তাই মাঝে মাঝে আমি পুলিশের পুলিশের কাজ আপনি আপনি আমার পুলিশের কি কাজ করেন? আমি পুলিশের সাথে ওই রাস্তায় লড়ে থাকলে আর এই স্থানীয় ব্যবসাদার কাছে পাথর রাখতে যায়। আরে এমনকি এই থানাতে যে প্রতি সপ্তাহে যে পার্টিটা হয় তার সব মাল ওই বাংলা মাল শুধু টাকা থেকে আনি স্যার। এই সারা দিল সব ফাঁস করে। বাবা বাবা, তা তুমি তো দেখছি বেশ কাজের লোক, খুব কাজের লোক দেখছি। তা তুমি কি শুধু আনতে যাও নাকি কিছু দিতেও যাও? তাই তো ওই হাজার টাকায় ওই প্রতি সপ্তাহে এই থানাতে যা টাকা আদায় হয় তার কমিশনটা আমি নিজে ওই এমএলএ সাহেবের বাড়িতে পৌঁছে দিয়ে আসি। চুপ করো দাদা, তখন থেকে কিসব উল্টা পাল্টা বলছি। কথা আপনি একদম বিশ্বাস করবেন না ম্যাডাম। আমি কখনো বিশ্বাস করবো আর না করবো সেটা আমাকেই ভাবতে দিন। তার আগে আমার কথাগুলো মন দিয়ে শুনুন। এই এলাকায় প্রতি সপ্তাহে কার কাছ থেকে এবং কেন কত টাকা তোলাবাজি হয়, কত টাকা হাতে নেওয়া হয়, আর তার কত পার্সেন্ট টাকা ওই নেতাদের পকেটে যায়, তার হিসেব কিন্তু আমি 7 দিনের মধ্যেই আমাকে দিতে হবে। আমি চাই একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন। দেখুন, সরকার আমাদেরকে এই পোশাকটা দিয়েছে পাবলিকের সুরক্ষার জন্য। তোলাবাজি করে ওই নেতাদের তোলাবাজি করে তাদের তলা চেপে তাদের পকেট ভরানোর জন্য নয়। আর আমার কথা না বুঝতে চেষ্টা করে আমি কিন্তু আপনাকে সাসপেন্ড করার জন্য আমি এসপির কাছে রেকর্ডিং করতে বাধ্য হব। এটা কথা মনে রাখবেন। Understand? Are you better understand? ওকে ম্যাডাম। দেখে দাও তোমাদের আকাশ ফিরে এসেছে। সে শুধু ইঞ্জিনিয়ারিং পাস করে ফেলেনি, সে সঙ্গে একটা চাকরিও নিয়ে এসেছে। কারো কোনো খবর করতে পারছি না কেন? বাবা রয়েছে তো স্কুল নিয়ে ব্যস্ত, কিন্তু মুখ করে আঁকিটা কোথায়, কি করছে? আর আমার মা কি রান্না করে আছে তাই ব্যস্ত যে আমার ডাক্তার কান পর্যন্ত ইঞ্জিনিয়ারিং পাস করে চাকরি পেয়ে গেছি। আছে বিয়ের সমস্ত দায়িত্ব আমার মা। ও রত্নাদিকে বিয়ে করতে চাই না, ওই রত্নাদিকের সাথে আমি ওর বিয়ে। তুই হাত মুখ দিয়ে ঘরে আয়, আমি তোর খাবার ব্যবস্থা করছি।
ভেতরে আয় বাবা, তুই ভেতরে আয়। ওরে খোকা, আমাদের বড় সর্বনাশ হয়ে গেছে রে খোকা। বাবা যে হারিয়ে গেছে দাদা। কয়েকদিন আগে বাবাকে কে একজন ফোন করে জানায় দিদির নাকি অ্যাক্সিডেন্ট হচ্ছে। খবরটা শুনে বাবা সে ফোন করে ঘুরে বেরিয়ে গেলেন। আজও বাড়ি ফিরে আসেন দাদা, আজও বাড়ি ফিরে আসেন। কিন্তু আছি কি হয়েছে? আমার বোন একটা জঙ্গলের মাঝে আখিকে বিভৎস অবস্থায় পাওয়া চুপ করো বাবা, চুপ করো। আর বুঝতে পারছি না। তুমি কি করলে? আমার একমাত্র আদরের বোন পর্যন্ত সেই বোনটাকে দিয়েছো দেখো। ওদেরকে আমি ছাড়বো না, ওদের সব কটাকে আমি পুলিশের হাতে তুলে দেবো। কিন্তু আপনি আছি কোথায় মা? দেখবি দেখবি তোদের আখিকে তুই দেখবি, তবে আইবে সেদিনের সেই ঘটনার পর থেকে দিদি যেন কেমন বোবা হয়ে গেছে, কারোর সাথে কোনো কথা বলে না। কথা বলতে থাকে পাথরের মতো। ভালোবাসার মানুষ আনন্দ হচ্ছে না, বন্ধ দেব তুই খুশি হচ্ছিস না? জীবন তুই অন্তত আমাকে দাদা বলে না, শুধু অন্তত একবার আখি, এই যে আকাশদা, আমি আখি নাকি কি হয়েছে তাই তো মুম্বাই থেকে ফিরে খবরটা শুনে যাবে ছুটে আমাদের সব কিছু কেমন যেন এমন পাঠ হয়ে গেছে। দেখো না দিদি যে কারোর সাথে কোনো কথা বলছে না, কিন্তু কেন কি হয়েছে নাকি? তুমি কথা বলছে না বলো, আমায় বলো, যেমন করে হোক সমস্ত কষ্ট আমি তোমার দূর করে দেবো। একটিবার কথা বলো আখি, কথা বলো, কথা বলো আখি, কথা বলো। এইটা আমার আজকে কথা বলেছি। তুই কারা তোর এই চরম সর্বনাশ হয়েছে? তুই শুধু একটিবার তাদের নামগুলো বল। বলবো দাদা বলবো, তুমি সব বলবো। শুধু আমার ভাই আমার চোখের সামনে বাবাকে মারতে মারতে ওই শয়তানগুলো কোথায় নিয়ে গেছে? আপনি জানো
আমি ওদেরকে আইনের কাঠগড়ায় করবো। ওই পুলিশ অফিসার সিদ্ধার্থ গাঙ্গুলি আর ওই উকিল বিনাশ বর্মনদের সাথে নিয়ে ওই রত্নাকর দাদা রতনদার দাদা ওই রত্নাকর রায় বিশ্বাস করি না। আর তোমার এই কথা আমি কিছুতে বিশ্বাস করবো না, কারণ যে দাদা আমার কাছে দেবতার সমান, তার জল ফিরে গিয়ে যদি কানে শেখাতে চায়, সে যে কেউ হোক তাকে আমি ক্ষমা করবো না। আমি মিথ্যাবাদী নই, আমি মিথ্যাবাদী নই। আমার বাবার সঙ্গে নাকি তোমার দাদার কোনো পুরনো শত্রুতা ছিল, তাই তার প্রতি সঙ্গীতে তোমার দাদা আমার কোনো নিজের পথ না নিজে ছড়ায়। তুমি বলো, তুমি বলো দাদা। আরে সত্যি কি মিথ্যে সেটা তো আদালতেই প্রমাণ হয়ে যাবে। তার আগে আমাদের বাবাকে রক্ষা বের করতে হবে, আজকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরে আনতে হবে, আর এবং যত শিগগিরই সম্ভব এই আখির সাথে তোমার বিয়েটা অসম্ভব। অসম্ভব কেন বলছো রত্নদা? তোমরা তো দুজনকে ভালোবাসো, আর তুমি যাকে নিজেকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলে, ওই সেই দিনে নাকি আর আজকে নাকি অনেক তোমার বিকাশ। ওই সেই দিনে নাকি ছিল গঙ্গা জলের মতো পবিত্র, আর আজকে নাকি নষ্ট হয়ে গেছে। ছুটেও তো রুচিতে পারছে না, আর যারা ওকে ধর্ষিতা বানালো তাদের বিরুদ্ধে প্রতিবাদ না করে ওই কাপুরুষ ছেলে থাকতে তোকে দিতে বাজে। কি বললে? আর একটি বাজ নাটক করেছো, তাহলে এক দিন পর মুক্তায় রাস্তায় এগুলো কি করছিস রে বাবা? এগুলো কি করছিস? না না আমি কি ভুল করছি দেখো, যাকে আমার বোন এত ভালোবাসে আমি ভুল করে ফেলেছি ভাই। আজকের এই অবস্থা দেখে আমি মাথা করে রাখতে পারিনি। তুমি আমাদেরকে ক্ষমা করো রত্নাজি, আমাদেরকে ক্ষমা করো। ক্ষমা আপনি চাইবেন কেন? বরং আমি আপনাদের কাছে সবার কাছে একটা আঞ্চল করে রিকোয়েস্ট করছি, একটা উচিত সেটা আমি একটা ধর্ষিতা মেয়েকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। রত্নাজি তখন আমার মতো একটা দর্শক আছে, সেখানে কোনো অধিকার নেই। মরবি কেন? এদিকে কেন মরবি? সন্ধ্যের জন্য প্রতিশোধ। আজ আমি শয়তান রত্নাকর রায়ের কাছে ছুটে গিয়ে জবাব চেয়ে বলবো, বলো শয়তান রত্নাকর রায়, আমার বাবাকে তুমি কোথায় কিভাবে লুকিয়ে রেখেছো? কোন শত্রুতার মনে সামনে আমার সুন্দর জীবনটাকে তুমি ঘাটঘাট করে দিয়েছো? সঠিক জবাব যদি না পাই তাহলে রত্নাকর রায় আর তার সঙ্গবলদের বুকের রক্তে আমি হলে খেলবো। আরে আসুন মিস্টার, আমার এই মনের সমন্বয়টা বাড়তে আর তার মতো মানুষটা এখানে এসে পৌঁছাবে এ আমি কল্পনাও করতে পারিনি। আপনি কি বলছেন? আমি হলাম জনপ্রতিনিধি এখানকার। আমি মানুষের সুখ দুঃখের পাশে থাকাই তো আমার কর্তব্য। আর আজকে আপনি আমার বন্ধুকে মন্ত্র দিবেন, আর আপনার বন্ধুরা আমি সারা জীবন বলে কি কখনো হয়? হ্যাঁ তা
যা বলেছেন তাই যা বলেছেন, কিন্তু সিদ্ধার্থ বাবু ওখানে এসে পৌঁছালো না। এসে গেছি মিস্টার বর্মন, আজ একটু লেট হলেও আমি আসতে পেরেছি, কিন্তু আর বোধহয় আমি আসতে পারবো না। কেন? আর বলবেন না স্যার, ওই যে থানায় নতুন ওসি ম্যাডাম এসছেন, ম্যাডাম তো নয় যেন বাঘিনী বাঘিনী। বলছি কি স্যার, এসআই উনি আমাদের ওই ধুলোমুড়ি ধান্দাগুলো সব বন্ধ করে দিয়েছে, এমনকি আপনার জন্য পাঠানো কমিশনটা বন্ধ করে দিচ্ছে। সামান্য একটা বলছে, হবে হবে বাবু হবে। এই সবে মাত্র পুলিশের চাকরি পেয়েছে তো, ওই ঠিক ছিল আর কি হলো। আর ভেবে ওই আমাদের আসল প্রস্তুতিটা বলতে পারবে না, তবে বেলালের মতো আমাদের পায়ের কাছে ম্যাও ম্যাও করে করে না না স্যার, আপনি ঠিক বুঝতে পারছেন না, উনি ঠিক তেমন পুলিশ অফিসার নয়। আরে বাবুর মশাই, আরে থামুন মশাই থামুন, এই বেড়াল মাছ খায় না আর পুলিশ ঘুষ নেয় না, তা বলে কি কখনো হয়? আর তাতেও যদি ওরা বুঝতে চায় তোকে আমি মুখে দেবো, তবে আমি আমি আমাদের এমএলএর সমাধান হয়ে গেল কি বলেন অফিসার? আমাদের এমএলএ স্যার যখন আপনাকে এত বড় ছাপ দিয়েছে, তখন আর কোনো চিন্তা করার কোনো কারণ নেই। বরং একটা কাজ করা যাক, এবার আমার ওই বোনের মাত্রে বডিটা স্টার্ট করলাম, কি বলেন? হ্যাঁ অবশ্যই। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ আমার একমাত্র বোন মিস বন্যে 22তম বার্থডে পার্টি। সেই পার্টি একটা আয়োজন করেছি এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, সুরের ঝর্ণা ধারায় হয়ে যেতে আসতে আমার আমার একমাত্র বোন মিস বন্যে। জনপ্রতিনিধি, আইনি রক্ষক আর আইনের শাসকে আপনাদের লজ্জা করছে না একটা অর্ধনন্দিনী মেয়ের সাথে মদ খেয়ে নাচানাচি করতে? ভালো যাবো ভালো এখান থেকে, নইলে এখানকার শান্তি ভঙ্গ করার অপরাধে তোমাকে আমি অ্যারেস্ট করবো। তার আগে তো আপনার নিজেকে অ্যারেস্ট করা উচিত অফিসার, আর তার সাথে সাথে অ্যারেস্ট করা উচিত এই দুটো ক্রিমিনালকে।
আমার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছে যুবক। আমি এখানকার এমএলএ আর তুমি কি আমাকে ক্রিমিনাল বলছো? কে কে তুমি? আরে আমি আদর্শ মাস্টারের ছেলে আকাশ ব্যানার্জি। হ্যাঁ আমার সমাচার, যাকে কিডন্যাপ করে তার একমাত্র মেয়ের উপর তোমরা পার্শ্ববিক অত্যাচার করেছো। জবাব দাও ভাই, আমার বাবাকে তোমরা কোথায় কিভাবে লুকিয়ে রেখেছো? কোন শত্রুতার আক্রোশ মেটাতে আমার বোনের সুন্দর জীবনটাকে তোমরা তছনছ করে দিয়েছো? উত্তর দাও। আমি এসব কি বলছো দাদা? তুমি একেবারে বোনের উপর টর্চার করেছো, তুমি একেবারে বাবাকে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা না বল। বাবা ওই আদর্শ মাস্টার একটা ঘুরিন্দবার্য। ওই স্কুলের মিড ডে মিলের চালগুলো না সব চুরি করে বেঁচেছে। আর স্কুলের উন্নয়নের যে সব টাকা পয়সা ছাড়া সেগুলো সব আত্মসাৎ করেছে ওর বাবা। হ্যাঁ এমএলএ সাহেব, তার জন্য আমার কাছে এফআইআর করতে গেছিল বলে এই আদর্শ মাস্টারের মেয়েকে আপনাদের নামে এই বদনাম রটাচ্ছে। রত্নাকর রায়, শালা, এটা কিন্তু ভদ্রলোকের বাড়ি, এটা কোনো চুরিখানা নয় যে যে কেউ এসে এখানে গুন্ডামি করে দিয়ে যাবে। আরে চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন আপনি? তো ওকে আপনি অ্যারেস্ট করে নিয়ে যান। বলনি, এত সুন্দর এই বার্থডে পার্টিটা এই সেটা স্পয়েল করে দিয়েছে। আর এই ব্যবস্থা যদি তোমরা না করো তাহলে এক্ষুনি এই বার্থডে পার্টিটা আমি কিন্তু স্টপ করে পার্টি তো আমি স্টপ করে দেবো বন্নি দেবী, যারা আমার মনের জীবনটাকে অন্ধকারে ভরিয়ে দিয়েছে তাদেরকে আমি আর এই ফুর্তির রসনা জ্বালতে দেব না। তার আগে তোমার ওই জীবনের রসনাটাই আমি স্তব্ধ করে দেবো আকাশ। তোমার প্রশ্নের জবাবগুলো তুমি একটা একটা করে বেরিয়ে নেবে। আমরা তিনজনে মিলে তোমার বাবাকে আমরা মেরে ওই নদীর চলে ফাঁসিয়ে দিয়েছি। আর সেটা তুমি কোনোদিন প্রমাণ করতে পারবে না। রত্নাকর রায়, আরে আইন তো প্রমাণ ছাড়া কোনো কথাই বলা যাবে। আর তোমার বোনকে আমরা তিনজনে মিলে করেছি। সেটাও তুমি আদালতে প্রমাণ করতে পারবে না। কারণ আমাদের কাঠগড়ায় দাঁড়িয়ে বোনকে দেখে প্রশ্ন করবো, বলো তোমার ওরা তোমার ঠিক কোন কোন জায়গায় আঘাত করেছে? তাছাড়া তোমার কি করেছে? আরে এই ধরনের প্রশ্ন করবে, বলো তোমার তোমাকে ওরা অত্যাচার করার সময় তোমার কি ব্যথা লাগছিল নাকি এনজয় পাচ্ছিল? তাই তো তোমার কি সাহস দেখুন, একজন এমএলএ গায়ে হাত! কেন দেখছি একজন এমএলএ কে হাত করে তাও আবার পুলিশের সঙ্গে। ওকে ওকে বাপের মতো মেরে গুম করে দিয়েছে। তোমরা পারবে না রে শয়তানের দল। এই তুমিওতে পাপ পুণ্য বলে যদি কিছু থাকে তাহলে তোমাদের পাপের সাজা দিতে যেভাবেই হোক আমাকে বাঁচিয়ে রাখবে। ঈশ্বরের বাবার ক্ষমতা নেই তোকে আমার হাত থেকে বাঁচায়। তুই মরার জন্য প্রস্তুত হ আজকে। দাঁড়ান হাবিবরাম, এখানে ফালতু ফালতু গুনগুনামি করে এখানকার পরিবেশটাকে আপনি নষ্ট করবেন না। তুই আমার কেন আমাদের কাজটা আমাদেরকে
কিভাবে? আরে কাছে এসো, কাছে এসো বলছি। যন্ত্রণা মাথাটা আমাদের ছেড়ে যাচ্ছে। সমস্ত যন্ত্রণার ওষুধ না আমার কাছেই আছে। মদ না না আমি মদ খাই না, আমি খাবো না, আমি পেটুতে খাবো না। সেই ছাই না খেলে জোর করে খাবো। জ্বলে গেল গলা, জ্বলে আমার কান হয়ে গেল। চল প্লিজ, প্লিজ একটু চল, একটু একটু আমাদের এই সুখের সংসারে তুমি কোন দুঃখের অন্ধকার নামিয়ে আলে ঠাকুর, আর যে আমি সহ্য করতে পারছি না। মা দিন রাত শুধু কেটে চলেছে, আর দিদি যে নিজের খেয়ালে কি যে সব বিড় করে বলছে কিছুটা বুঝতে পারছি না। ডাক্তারবাবু যে রোজ একবার করে চিকিৎসা করে যাচ্ছে, তবুও যে কোনো কাজ হচ্ছে না। দাদাজি বাবারে খুঁজতে গেল, আমিও বাড়ি ফিরলো না। তবে কি আমাদের বাবা সত্যি আর বেঁচে নেই? এসব তুই কি অলক্ষণে কথা বলছিস পিতা? অলক্ষণে নয় মা, অলক্ষণে নয়। কেন জানি না আমার বারবার মনে হচ্ছে আমাদের বাবা হয়তো আর বেঁচে নেই। চুপ কর! চুপ কর! এ বেঁচে না থাকলে আমার এই সাদা শিরোটাকে মিথ্যে হয়ে যাবে। কিন্তু সত্যি তার বাবা না থাকে তাহলে তার নাম নিয়ে ওই শাখা সিঁদুর করে থাকানো হতো। তাই একটা রকমের তো মা, তাই বলছি ওই শাখা সিঁদুরটাকে এবারে তুমি এত বড় নিষ্ঠুর কথাটা তুই বলতে পারলি বিকাশ? তাই আমি বলতে চাই মা, কিন্তু কিন্তু বাস্তব পরিস্থিতিতে বলতে আমায় বাধ্য করেছে। বাবা যদি বেঁচে আছে তাহলে বাড়ি ফিরছে না কেন? বাবাকে খুঁজতে গিয়ে দাদাই বা হারিয়ে রহস্যটা কি? তবে কি বাবার মতো দাদা ছিল মতো? ওরে হতভাগা তুই চুপ কর! মিথ্যে আশ্বাসের কথায় আমার এই ভাঙা মনটাকে তুই ওরে ত্যাগ করে দিয়েছিলে রে মেয়েটা। এখনো আমি ফিরে আসার পথে বসে আছি না। আমিও তো সেই আশায় বুক বেঁধে আছি না, মাঝে মাঝে মনে হয় এই বুঝি আমাদের একটা সংসারটা আবার হাসির মধ্যে ভরে উঠলো। কিন্তু আমার দেওয়া স্বপ্ন হয়ে গেল, সত্যি আর হলো না, সত্যি আর হলো না। তুই আয় বাবা, আমি যে তোর খাবারের ব্যবস্থা করছি বিকাশ। তুই কেন বাবা, তুই যা। কিন্তু সবই মনে হবে কেমন করে অসাধারণ ঈশ্বর জুড়ে আমাদের স্বপ্নগুলোকে একটা একটা করে ভেঙে খান খান করে দিয়েছে। ভেঙে খান আর আমি বেঁচে রাখতে চাই না। বিশেষ একটা আমি এই বিষটা খেয়ে আমি আত্মহত্যা করবো।
আপনি বিষ খেয়ে আত্মহত্যা করতে চান? আপনি করতেই পারেন। জীবনটা যখন আপনার, তখন সেটাকে রাখবে না নষ্ট করবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার নিশ্চয় আছে। কিন্তু একটা কথা ভেবে দেখুন আপনি, আপনি যদি বিষ খেয়ে আত্মহত্যা করেন, তাহলে আপনাকে ঘিরে যে মানুষগুলো বেঁচে আছে তাদের কি হবে? আমি জানি সেদিনে সে দুর্ঘটনার পর আপনার জীবনে অনেক কিছু উথল পাথল হয়ে গেছে, তাই তো আপনি ভীষণভাবে ভেঙে পড়েছে। কিন্তু আপনার কষ্ট দেখে আপনার মার দাদা যে কতখানি ভেঙে পড়েছে আপনি একটিবারও ভেঙে দেখেছেন নাকি দেবী? আপনি যদি ভাবে যে আত্মহত্যা করে মরে যাওয়াটাই আপনার জীবনে সমস্ত কষ্টগুলোকে দূর করে দেবে, তাহলে আপনি একা মরবেন কেন? আপনার মা আর দাদাকে দিয়ে আপনারা একসাথে আত্মহত্যা করুন। আপনি কি বলছেন ডাক্তারবাবু? ডাক্তারবাবু ঠিক কথাই বলেছে। আমি তোর মা। তোকে ছোটবেলা থেকে তোদের কোলে পিঠে করে আমি মানুষ করেছিলাম। তোদের কষ্ট দেখলে আমার মধ্যে কষ্ট হয় না। তোদের কষ্ট কখনো আপনার দেখলে আমার বুকের মধ্যে হাহাকার করে ওঠে না। আমি আপনাকে স্পষ্ট করে একটা কথাই বলে যাচ্ছি, তুই যদি কোনো কিছু করে বসিস তাহলে আমিও কিন্তু নিজেকে শেষ করে দেব না। আমিও কিন্তু নিজেকে শেষ করে আমি তোমায় কেমন করে বোঝাই? আমি মরে যাওয়ার চেয়ে বেঁচে থাকার যন্ত্রণাটা যে অনেক কষ্টের মা, অনেক কষ্ট। তবু আপনাকে বেঁচে থাকতে হবে আখি দেবী, কারণ মরে যাওয়া মানে তো হেরে যাওয়া। জীবনের সমস্ত প্রতিকূলকে হারিয়ে জয়ী আপনাকে হতেই হবে আখি দেবী। কেমন করে জয়ী হবো ডাক্তারবাবু? জাতির শক্তি দিয়ে আমার যুদ্ধের সময় সেই তো আমার কাছ থেকে আজকে হারিয়ে গেছে। তাহলে আমার এই ভাবাচোরা মনটা নিয়ে আমার কেমন করে যুদ্ধ জয় করবো? কে বলে যাচ্ছেন আখি দেবী? লক্ষ্য যদি স্থির থাকে তো জীবন যুদ্ধে জয়ী আসবে আখি দেবী। ডাক্তারবাবু, আমায় একটা কথা বলুন তো আখি দেবী, হঠাৎ এক গঙ্গা হাওয়া এসে আপনার ঘরের প্রদীপগুলো নিভে দিয়ে চলে যান, তাহলে আপনি কি আর সাহস করে প্রদীপ চালাবেন না? তারপর ভাবুন না, এক গঙ্গা ঘূর্ণি ঝড় এসে আপনার ওই সাজানো মনের বাগানটাকে যদি তছনছ করে দিয়ে চলে যান, তাহলে কি আপনি অভিমানী আর কোনোদিন বাগান সাজানোর স্বপ্ন দেখবেন না আখি দেবী? ডাক্তারবাবু, আপনি কি আমার ট্রিটমেন্ট করতে এসেছেন নাকি আমার এই ভাঙাচোরা মনটা মেনে খেতে এসেছেন? ছিনিমিনি নয় আখি দেবী, ছিনিমিনি নয়। আপনার ওই ভাঙাচোরা মনটাকে আমি আবার নতুন করে চড়া লাগাতে এসেছি। ডাক্তারবাবু, কি বললেন আপনি? আমি মানুষের রেখে ডাক্তার, শুধুমাত্র মেডিসিনের মাধ্যমে নয়, প্রয়োজন হলে আমি পেশেন্টের সাথে বন্ধুর মতো মিশে যেতেই যাবো। বন্ধুর মতো? হ্যাঁ, মনে করুন না, আজ থেকে আমরা দুজনের বন্ধু। আপনি আপনার দুঃখ কষ্ট যন্ত্রগুলোকে আমার সাথে শেয়ার করবেন, আর আমি একটু করে আপনার মনের দুঃখ যন্ত্র কষ্টগুলোকে চিরতরে মুছে ফেলবো। তাই তো আমি কি বলবো জানেন? চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তবে তুমি
কথা যদি শুনতে পারি, চোখের কথা যদি বুঝতে পারি, নাদর নাদর কথা যদি শুনতে পারি, তবে ফিরে যেতে না না লেখা আমার মধ্যে একটা নোংরা নেই কখনো কখনো আমার মধ্যে হতে পারে না না কখনো না কখনো আকিলাবি কথাটা তো ভুলে যান আকিলাবি। ও মাই গড, আমি তো কোনোভাবে মেয়েটার মনের কাছাকাছি করতে পারছি না। সঠিকভাবে কাউন্সিলিং না করলে ওই মেয়েটাকে আমি সুস্থ করে দেবো কেমন করে? সুস্থ করে তুলতেই হবে ডাক্তার বাবু, মাসিমা, যেমন করে হোক সুস্থ করেই তুলতে হবে, তা না হলে যে আমার পুরোপুরি এই সংসারটা নষ্ট হয়ে যাবে ডাক্তার। আমি চেষ্টা করতে রাখিনি মাসিমা। আমার ডাক্তার জীবনে ওই আখিদাবি একটা মাত্র পেয়েছে, তাই তো ওই আখিদাবি ট্রিটমেন্টের চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করেছি। আর এই চ্যালেঞ্জে রিসেন্টলি শুধু আমি একা জিতবো না মাসিমা, আপনি দেখবেন ওই আখিদাবিকে আমি ঠিক জিতিয়ে দেবো মাসিমা, ওই আখিদাবিকে আমি ঠিক জিতিয়ে দেবো। আজ আসি কেমন? নমস্কার। নমস্কার। আর আমি যে বড় এত এইটা দিয়ে রাত পাগলামো করছে, তাই ছেলেটা সে যখন কোথায় বেরিয়ে গেছে, আজও ছেলেটা বাড়িতে ফেরার নামটি পর্যন্ত করলো না। আজও আমাদের ছেলেটা বাড়ি ফেরার নামটি পর্যন্ত করলো না। আরে বাবা, একটু সোজা হয়ে দাঁড়াবেন তো নাকি? সোজা হয়ে দাঁড়াবেন। কেমন করে দাঁড়াবো ম্যাডাম? আমাদের পায়ে ছিল মাটিতে চলে গেছে। কি এমন করছিস কেন রে? কি হয়েছে তোর? খোকা, আপনি আপনার মা? আচ্ছা, আপনার মতো একজন মমতাময়ী মহিষী মা, আর তার সন্তান এমন মাতাল হয় কি করে? মাতাল? হ্যাঁ, মাতালই তো। আর এমন মাতাল যে কোনো তাল জ্ঞান নেই। চলতে চলতে আমার গাড়ির সামনে এসে পড়েছিল। আমি যদি সেই সময় ব্রেকটা না করতাম তাহলে হয়তো ওনাকে আমি পিছিয়ে ফেলতাম। না না, তেমন কিছু হয়নি। ও সেরকম কিছু হয়নি, একটু লেগেছে, ও ঠিক হয়ে যাবে। আর আমি ওকে একটু দেখিয়ে ওষুধ দিয়ে আমি বাড়িতে নিয়ে এসেছি। কেমন কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো আমি ভাষায় করতে পারবো না। আরে না না, আপনি এসব কি বলছেন? আসলে পুলিশ হিসেবে এটা তো আমার কর্তব্য। ও, পুলিশের আবার কর্তব্য? এই যে ম্যাডাম, যেদিন আপনি এই খাকি পোশাকটা পরেছেন সেদিন থেকে আপনার বিবেক, মনসত্ব আর কর্তব্যকে আপনারা আপনাদের ক্ষমতা আর বন্ধন থেকে চাপা দিয়ে ফেলেছেন। কি বলেন? আজ আপনি নিজের গাড়িতে ধাক্কা মেরে ফেলেছেন বলে ওই চক্ষু লজ্জার খাতিরে আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে এসেছেন। আরে আজ অন্য কেউ ধাক্কা মেরে পালিয়ে গেলেও মহাজন তাঙ্গায় ওখানে ছটপট ছটপট করে পড়লেও আপনার মতো কেউ চোখ তুলেও তাকাতেন না। তুই কি বলছিস রে খোকা? এই বলবি তো, কারণ আপনার ছেলে কি আর এখন সুস্থ আছে? ওই নেশার জন্য বোধ বুদ্ধি হারিয়ে
বসেছে। কি বলবেন ম্যাডাম? আমারই ভুল হয়েছে, হ্যাঁ হ্যাঁ আমারই ভুল হয়েছে। আপনাকে এইভাবে বাড়িতে পৌঁছে না দিয়ে যদি থানার লোক আমি ভরে রাখতাম তাহলে তো বেশ ভালোই হতো ম্যাডাম। এক রাতেই বেশ কয়েক হাজার টাকার স্যালারি আপনার পকেটে ঢুকে যেত, তাই না ম্যাডাম? ওর কথা কিছু মনে করবেন না ম্যাডাম, সত্যি ওর মাথা ঠিক নেই। আসলে ভয়ঙ্কর কদিনের মধ্যে আমাদের এই বাড়িতে অঘটন ঘটে গেছে। অঘটন কি হবে? আমার স্বামী নিরুদ্দেশ হয়ে গেছে। আমার একমাত্র মেয়ে কাছে তুমি কি বলছো? আরে তোমার এই কাতর আবেদন, এই এই খাকির চামড়াটা ভেদ করে কখনোই ওনার হৃদয়ে পৌঁছাবে না। উল্টে উল্টে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে উনি উনি তোমাকে একটার পর একটা জীবন থেকে বের করে যাবেন। আপনি কি ভেবেছেন? কি ভেবেছেন কি আমরা পুলিশ বলে সবাই অমানবিক, সবাই দুষ্কর? আপনি ভুল ভাবছেন। হাতের বর্ষা আঙুল যেমন সমান হয় না, তেমনি এই দুনিয়ার সব পুলিশও কিন্তু সমান হয় না। এখনো এই দেশের বুকে ওই 2-1 হলেও ওই গ্রামের ছেলের মতো এমনও পুলিশ এখন এই দেশে আছে। আর তা যদি না থাকতো তাহলে এই দেশের শাসন ব্যবস্থা কবে সেই গাছের ঘরের মতো ভেঙে পড়তো। হ্যাঁ, তবে আরেকটা কথা আপনি ঠিকই বলছেন। আমাদের এই খাকের চামড়াটা ভেদ করে যেমন আপনাদের এই কারোর কাতর আবেদন আমাদের হৃদয়ে পৌঁছয় না, তেমনি তেমনি আমাদের হৃদয়ে যে কত হাহাকার জমে আছে, আপনাদের ওই হাহাকারটা তা আপনারা কেউ জানেন না, কেউ একবার জানার চেষ্টা করেন না। ম্যাডাম আমার হ্যাঁ, আপনার বাবা বিরোধেশ হয়ে গেছে, ঠিক তেমনি 6 মাস আগে আমার বাবাও কিন্তু বিধবা হয়ে গেছে। শত চেষ্টা করেও কিন্তু তার আমি এতটুকু সন্তান পাইনি। আর আজকে নিজের বাবার সন্তান পাইনি বলে পুলিশ হিসেবে গেছে আমার কত বড় লজ্জা। তাহলে আপনাদের যেতে পারবো না। সারা পুলিশের জীবনটা যদি আমার যন্ত্রণায় ঘেরাবেরা হয়ে থাকে, তাহলে আমরা আমাদের এই যন্ত্রণাটাকে লাঘব করবে কেমন করে? যত সব ফালতু গল্প। ওই ওই পুলিশ পুলিশকে তুমি একদম বিশ্বাস করো না মা। ওই পুলিশ, উকিল, নেতা, এই সব সালারাই তুমি জানি। দাঁড়িয়ে আমার সামনে মাতলামি করতে তো লজ্জা করলো না? খুব তো বড় মুখ করে মনের অত্যাচারীকে ধরতে গিয়েছিলি, খুব তো বড় মুখ করে তোর বাবাকে খুঁজতে গিয়েছিলি। ওই কোথায় তোর বাবা? বাবাকে খুঁজতে গিয়ে লজ্জা আমি নিজেকেই হারিয়ে ফেলেছি মা। আমি আমার এই বোনের অপমানের প্রতিশোধ নিতে পারিনি মাগো, আমি পারিনি, আমি পারিনি বাবাকে তোমার কাছে ফিরে এনে যেতে। তুমি তাহলে কি আমার এই সিঁদুর সিঁথির সিঁদুরটাকে মুছে ফেলতে হবে, ভেঙে ফেলতে হবে এই হাতের কাঁটা? আমাকে কি নতুন করে এই চারি ছেড়ে করতে হবে ওই বেধবারটা? তুমি এমন কথা বলবে না, ও শাস্তি তোমাকে কিছুতেই চাইতে দেবো না।
আমি বলছি না, আমাদের বাবা তারপরে সেখানে আছে। আমি তোমাকে কথা বলছি মা, যেমন করে হোক আমি আমার বাবাকে তোমার কাছে ফিরে আনবই। আমার বাবাকে তোমার কাছে ফিরে আনবই। তুমি কি বলছো বল? একটা মেয়েকে পটানোর জন্য অত নাটক করবার কি দরকার? তুমি হলে এমএলএ স্যারের ভাই, তুমি চাইলে যে কোনো মেয়ে এসে তোমার পায়ে গোলাগড়ি দেবে? তোর ধারণা ভুল রাজ। এই মেয়েরা সহজে পাওয়া জিনিসটা সহজে নেগলেক্ট করে বসে, অথবা গায়ে পড়ে আঘাত জমাতে গেলে হয়তো আমায় সস্তা ভেবে বসবে। তাই আমি চাই দারুণ একটা নাটকে আর মূর্তি তৈরি করে একেবারে মেয়েটা মনের মধ্যে জায়গা করে নিতে চাইছি রাজ। কিন্তু কিভাবে বল? এই যেমন ধর তুই মেয়েটার সামনে গিয়ে তাকে অনেকটা বিরক্ত কর, আমি হাতটা ধরে একটু টাকানি করি, আর মেয়েটা যেন ফিল করে তুই তাকে ভীষণ ভীষণ বিপদে ফেলার চেষ্টা করছিস। হ্যাঁ, সে না হলে হলো, কিন্তু তারপর? আরে তারপর আর কি? ওই হিরোর মধ্যে এসে হাজির হবো, আর তার সঙ্গে তোর সঙ্গে আমার শুরু হবে একটা মারাত্মক ফাইটিং। ওরে বাবা, তোমার সাথে ফাইটিং? আরে ঘাবড়াচ্ছিস কেন? ফাইটিংটা তো আমি শুধু নকল, ওই তুই আমার হাতে মারবে, ছুটে পালাবি, আর মেয়েটা তোমার হিরোগিরি থেকে মুক্ত হয়ে জানে তুমি না থাকলে আমার সংগ্রাম জীবন যৌবন আজ থেকে তুই তো আমার মনের কথাটাই বলে দিয়েছিস রাজ। আমি চাই ঠিক ঠিক এই ঘটনাটাই আমার সঙ্গে ঘটুক। কিন্তু কিভাবে বল? তুমি যা চাও তাই হবে বল। তবে এক নম্বর না এবং বুঝিয়ে নকল ফাইটিং করতে যাই পিরামিডা শুরু করে দাও। আরে না রে, সেটা আমার মাথায় থাকবে। ওই দেখ ওই দেখ ওই দেখ মেয়েটা এদিকে আসছে, আমি গিয়ে ওই ভাড়া ঘুরপিটার পিছনে ঢোকাচ্ছি। ঠিক সিচুয়েশনটা বুঝে এক সেকেন্ড আনবো। ওকে সালা বড় লোকের ওরে ফেলে ফেলে সালা ময়টাকে কাছে আনবে, তারপর একটু একটু করে ছাড়টা বানিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। আর আমাদের প্ল্যান হলো ছটকাঠিয়া একদম ফুটিয়ে দিবের মতন ধরবো, খাবো আর ওই ছুঁড়ে ফেলে দেবো। ওই ময়টা আসছে, এসো এসো আমাদের এসো। বস সময় নিয়ে কি করবে তারই আমি জানি না, তবে এই সুযোগে আমি তোমাদের এখানে ওখানে হাত লাগিয়ে দুধের সাথ ফলের মিটে ফেলবো। ওই ছেলে মেয়েটাকে হ্যান্ডলারের মতো তাকে আমাকে দেখছে, যেন আগে কোনো সুন্দরী না দেখেছে। এই দেখিনি তো পাইনি বলছি, তোমার মতন এমন সুন্দর আমি জীবনেও দেখিনি। দেখা হয়ে গেছে নিশ্চয়, এবার তোরটা ছাড়ো, আমাকে যেতে দাও। এই ট্রাভেলে কি আর হয় সুন্দরী? রাস্তার মধ্যে এমন একটু সুন্দর জিনিস পেলাম, আর সেটা নিয়ে একটু খেলা করবো না, খেলা তাই কাপড়ও হয়। খেলা মানে কিসের খেলা? প্যার প্যার খেলা করো না, ওই সুন্দর গাইড করে বসে আমরা দুজনে একটু দিল খুলে এই রাস্কেল, তুমি হয়তো জানো না আমার সঙ্গে কার সঙ্গে তুমি কথা বলছো। একটা টাকা তাই না তোর আমি একটু দুজন বসে আজ আমি চিপিয়ে চিপিয়ে খাবো। এই যে নকল হেতার জায়গায় আসলে কি মনে করছিস কি এই দেশটা কি আপনার কাছে জঙ্গল মনে করছি যে তোদের মতন নতুন দল এখানে জানোয়ারের রাজ চালাবে? না রে জানোয়ার না, তৃতীয়বার আমার দুঃসাহস দেখাবার চেষ্টা করলে তোর হাত দুটো আমি সারা বুকড়ে ভেঙে দেবো। সারা যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা, সারা চেষ্টা করে হেঁটে হয়ে গেল। আমি না ঠিক সময় না গেলে ওই লঙ্কাটা আমার চরম সর্বনাশ করে ফেলবে। না না না, নিজেকে এতটা দুর্বল মনে করে, আরে আপনার নিজেকে দুর্বল মনে করে বলে এই সমস্ত জানোয়ারের দল আপনাদের সাথে আমার অসভ্যতা করার সাহস পায়। আপনারা আপনারা রুখে দাঁড়ান, এদের অন্যায়ের বিরুদ্ধে
প্রতিবাদ করতে ওদের কালে সাতটা চল মেঝে বুঝিয়ে দিন যে মেয়েরা দুর্বল নয়, মেয়েদের মাঝে লুকিয়ে আছে মহামায়া আত্মা শক্তি। তাই মেয়েরা যদি একবার জেগে ওঠে না, তো এই সমস্ত ফুলের পর ওই পাতালেও লুকিয়ে রেহাই পাবে না। My God! ওই লোকটা আমাকে বাঁচানোর জন্যে, যদি কোনো ওনার যদি কিছু হয়ে যায়, কে আছো? বাহ বাহ, কি চমৎকার, কি সুন্দর নাটক। ওদের ওই একশো আপনি ভয় পাবেন না ম্যাডাম। আসলে আপনার সিম্পল পাওয়া গেল, ওরা দুজনে আমার অভিনয় করছিল। বুঝতে পারলেন না ম্যাডাম, ওরা দুজন ওই ওই ভদ্রলোকের লোকটা এই গুন্ডাটাকে আপনার পেছনে লেলিয়ে দিয়েছে। ও আপনার সাথে অসভ্যতা করবে, আর ওই হিরোর মতো এসে ওকে মৃত্যু করে ফিরিয়ে আপনার কাছে ঘুরে থাকবে। এটাই আসলে ড্রামা। কিন্তু কেন এসব করতে চাইছেন উনি? হিরো বলে আপনি যাতে না প্রেমে পড়ে যান, তাই মিথ্যে কথা, এ সব মিথ্যে কথা। সেটা ওকে জিজ্ঞেস করলে জানা যাবে। এই আজকে তাহলে তো আসল সামনে ম্যাডামকে বলে দাও, নইলে কিন্তু আমি তোমার পুলিশে দিতে বাধ্য হবো। ওই ভদ্রলোক এই কাজটা করবার জন্য আমাকে 5,000 টাকা দিয়েছিল। আসলে ওর পুরোটা একটু অভিনয় ছিল ম্যাডাম, অভিনয়। বিশ্বাস বিশ্বাস করুন ম্যাডাম, ওটা বলে গেল তা পুরোপুরি মিথ্যে। আমার কি মনে হয় জানেন, এরা দুজনে একটা কোনো নাটক বাজি আপনার কি বুঝতে চাইছে। Shut up! আপনাকে না এই বাইরে থেকে তো একেবারে ভদ্রলোক মনে হচ্ছে, আপনার মনের ভেতরটা একটা কুস্তির কেন? আবার আপনি ভুল করছেন ম্যাডাম। থামুন, আপনি কি মনে করেছেন বলুন তো? আপনাকে ওই ওই আপনার নকল বিদ্যুৎ থেকে আমি আপনার প্রেমে পড়ে যাবো? প্রেম করার জন্য না সুন্দর চেহারা দরকার হয় না, তার জন্য একটা সুন্দর মনের দরকার হয়। তাই তো বলছি, এই সুন্দর এই কুস্তির মনটাকে নিয়ে কোনো মেয়ে কোনো দিন ভালোবাসা আপনি পাবেন না। এই চরম সত্যটা শিখিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। এবার তাহলে আপনাকে আমি একটা কথা বলি, একটা কুষ্ঠিত মনে কিন্তু আর একটা কুষ্ঠিত মনের সন্ধান পায়। কারণ ভালো মন খুঁজে পাওয়ার জন্য যে ভালো মনের দরকার হয়, সেটা যদি আপনার মধ্যে থাকতো না, তাহলে খুব সহজে বুঝতে পারতেন কোনটা ঠিক আর কোনটা ভুল। কি বললেন? আপনার জন্য আমার করুণা হচ্ছে ম্যাডাম, আবার সেই সঙ্গে ভয় হচ্ছে। সত্যি সত্যি আপনি কোনো বিপদে পড়ে যাচ্ছেন না তো? এই ঈশ্বর আপনার রক্ষা করে। কেমন? নমস্কার। আপনাকে কি বলবো, আমি ধন্যবাদ দেবো। ওই সম্রাটের মুখোশটা আমি টেনে খুলে দিলে, নইলে ওই লোকটাকে তো আমি সত্যি সত্যি খুব ভালো মানুষ মনে করতাম। আসলে আপনি ভীষণ সরল মানুষ তো, তাই যে কাউকে সহজে বিশ্বাস করে ফেলেন। তবে সাবধান ম্যাডাম, এই সমাজে অনেক মুখোশধারী মানুষ ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে যদি ঠিক সময় চিনতে না পারেন না, তাহলে কিন্তু জীবনে আপনি অনেক ঠকে যাবেন। আপনাকে আপনাকে বিশ্বাস করা যায়, আপনাকে ভরসা করা যায়। আমাকে শুধু ভরসা কেন, একদম বিশ্বাসও করা যায়। করাচ্ছি বলছে, সামান্য এক পলকের একটু টাকাতে আমাকে আপনার ভালো লেগে ভালো লেগেছে, বিশ্বাস করে তো আপনাকে আমার খুব খুব ভালো লেগেছে। আমাকে আপনার আপনি নয়, বন্নি, শুধু বন্নি। আমি রত্ন দিই। আজ থেকে আমরা দুজন না বন্ধু বলা।
কম্বল মানে হ্যাঁ মানে ওই নিধিরান নষ্ট এই পাবলিক প্লেসে করা হচ্ছে ম্যাডাম আজ দেখাচ্ছি মজা কি আজ ওই কথা বলছে? আমরা আবার কখন প্রেম করলাম? এই তো সব মাত্র আমাদের দেখা হলো। আর এই জানি তো আরেকবার হাইবে একটু পরে তোমরা ওই নায়কের মতো গাইতে শুরু করতে পিরিত কইরালে থাকি সময় কইলে গেলে আর পাবি সময় কইলে গেলে আর পাবি তুই আমার তুই আমার খবর তুই আমার খবর তুই আমার খবর তুই আমার পিরিত কইরালে থাকি সময় কইলে গেলে আর পাবি সময় কইলে গেলে আর পাবি তুই আমার খবর তুই আমার খবর তুই আমার হাতের মালা বাবা 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 এসেছে বাবা বাবা আমি এই তো দোকানে ঢোকাবো তারপর সাজাবো ওই 301 ধারা থেকে ওই 499 ধারা মনে যত কেস আছে বছিয়ে দেব আল্লাহ করেছো তোমরা কি এই রাস্তায় তোমরা কি কুকুর ছাগল নাকি হে এই রাস্তায় প্রেম করছো জানো না এখানে প্রেম করা অপরাধ চলো চলো তুমি কি একটা ঘটনা শুনেছি পুলিশের যদি ঘুষ করবো যদি কিছু টাকা দিয়ে যদি এই টাকায় মার পাওয়া যায় আর কি হলো চলো যে মানে বলছিলাম বাবু কোনোভাবে কি আমাদের ছাড়া যাবে না? মানে যদি ওই 1000 টাকা আপনাকে নাও হাত তোলা বলছি স্যার এটাই তো চাইছিলাম ওই লোকাল পুলিশ থেকে যদি কিছু আসে নাই আরে বস আগে তো না বলছো কত রকম বলে আবার লোকাল পুলিশ ও তো থানার আগামী মন্দিরের লক্ষ্য তাহলে আসলে তুমি মাটাকে তুমি এই লোকটা নাকি তুমি ওই লোকটার চালা নাকি তুমি তোমার ওই বসের চালা এই রে কেন করে ফেলেছি থেকে অজান্তে ঘোড়া দিয়ে বসে আছি এই মানে বলছিলাম কি ম্যাডাম টাকা ও না তোমাকে আর কোনো কিছু বলতে হবে না যা বোঝা আমার বোঝা হয়ে গেছে আমার কথা চুপ করো আর তোমাকে না আমার বুঝতে বাকি নেই আসলে নাটকটা তোমরা শুরু করেছিলে আমি শুধু শুধু ওই ভদ্রলোকটাকে কত কিছু বললাম কত গালাগালি দিলাম আই হেট ইউ নাটকদীপ আই হেট ইউ শালা হারামি এই তোর জন্য বসে সব প্ল্যান প্রোগ্রাম ভাসতে গেল শালা পুলিশ সে যে আমায় চমকানো আবার ঘুষাটাই করে দে শালা দে দে বলছি শালা সব টাকা ফেরত দে
আর খাবো না। তুমি আমাকে বকো না। আমার তোমাকে ভীষণ ভয় করে। কেন ভয় করে বাবা, কেন ভয় করে? আমি তোমার মেয়ে। আমার মেয়ে? হ্যাঁ, হ্যাঁ পোকা কথাকার। তুমি আমার মেয়ে হতে যাবে তুমি মুখে বলো। তা যদি তুমি সত্যি আমার মেয়ে হয়ে থাকো তাহলে তোমাকে আমি চিনতে পারছি না কেন? তুমি চিনতে না পারলে কি হবে বাবা? ঈশ্বর যে আমাদের দুজনকে চিনিয়ে দিয়েছে, তাই না? আর তুমি চিনতে না পারলে সব চিনি, ঠিক আছে? আর সেই রক্তের সম্পর্ক না থাকলেও ঈশ্বর কিন্তু আমরা দেখো কত কাছাকাছি এনে দিয়েছে। এই কৃপা ঈশ্বরকে আমার অধিকটাকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল। তুমি কি পারবে আমার সেই হারানো অধিকটা আমার জীবনে আবার ফিরে দিতে? নিশ্চয়ই পারবো বাবা, নিশ্চয়ই পারবো। আমি তোমার হারানো অতীতকে আমার নতুন করে ফিরিয়ে দেবো বাবা। তোমার সেই ঘর সংসার, তোমার